আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন PLFS ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুক্তাদির CFA। মোহাম্মদ আব্দুল মুক্তাদির, আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। জি, আপনাকে ধন্যবাদ রণা। আমরা হঠাৎ করে দেখলাম পুঁজিবাজার লেনদেনে কিছুটা ধীরগতি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ২,০০০ কোটি অথবা ৩,০০০ কোটি টাকার হিসাব করি, সেই সাথে আমরা দেখতে পেলাম যে গত বেশ কিছুদিনে প্রায় ৫০০ পয়েন্টের মতো সূচক একটা কারেকশন, যদি আমরা বলি কারেকশন দেখলাম, সেখান থেকে আবার কিছুটা মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। তো ওভারঅল আপনি কিভাবে দেখছেন মার্কেটকে? দেখেন, ওভারঅল আমি আসলে মার্কেট এটাকে কারেকশন হিসেবেই দেখছি। দেখেন যে মার্কেট কিন্তু আমাদের গত এপ্রিল মাস থেকে আমরা যদি বলি যে আমাদের সেপ্টেম্বর শেষ পর্যন্ত মার্কেট কিন্তু প্রায় একটা ২৩০০ থেকে ২৪০০ পয়েন্ট র্যালি হয়েছে উইদাউট এনি আপনার মেজর কারেকশনস। তো ২৩০০-২৪০০ পয়েন্ট যদি মার্কেট বাড়ে, তারপরে কিন্তু কারেকশন একটা ডিউ থাকে, এটা শেয়ার বাজারের স্বাভাবিক প্রসেস। এটা নিয়ে আসলে খুব বেশি ভয় পাওয়ার বা খুব বেশি আতঙ্কিত হওয়ার আসলে কিছু নেই। এখন ইস্যুটা কি, আমাদের যারা ইনভেস্টররা বেসিক্যালি তো ডমিনেটেড বাই হচ্ছে গিয়ে আপনার স্মল ইনভেস্টরস, এবং যারা হচ্ছে ইনস্টিটিউশনাল অনেকেই তারা আসলে স্মল ইনভেস্টরদের মতোই বিহেভ করেন। তো তারা আসলে দেখা যাচ্ছেন যে খুব শর্ট টার্ম ট্রেডিং এর দিকে ঝুঁকেন, অল্প কিছু হলেই তারা দেখা যাচ্ছেন যে মানে আতঙ্কিত হয়ে যান। যে জিনিসটা কিন্তু সলিড স্টক ইনভেস্টমেন্ট করা হলে বা একটু লং টার্ম ভিউ নিয়ে যদি চিন্তা করা হয়, তখন কিন্তু জিনিসটা এরকম হয় না। তো এটা করতে গিয়ে তারা কিন্তু দেখা যাচ্ছে যে লাভের চেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগটাই কিন্তু, সম্ভাবনাটাই কিন্তু তাদের জন্য বেশি থাকে। তো এই জন্য কিন্তু আসলে একটু মানুষ প্যানিক হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট হয়তো একদিন ১৫০ পয়েন্ট ২০০ পয়েন্ট পর্যন্ত কিন্তু পড়ে যাচ্ছে। এটা কিন্তু আসলে এরকম অবস্থায় আমাদের আপনি ওভারঅল মার্কেটের কন্ডিশন যেরকম বা ইকোনমিক যে অবস্থা আমাদের, তাতে কিন্তু এরকম আসলে হওয়ার কোনো কারণ নেই। ডেফিনেটলি মার্কেট ৫০০-৬০০ পয়েন্ট কারেকশন, ২২০০ পয়েন্ট ২৩০০ পয়েন্টের একটা র্যালির পর এটা তো হতেই পারে, এটা আসলে খুব স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এতে যে আসলে আমরা যে আসলে প্যানিকড হয়ে যাচ্ছি, এখান থেকে কিন্তু আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। বরং আমি বলবো যে এটা কিন্তু আসলে আমাদের কেনার সুযোগ যাচ্ছে। দেখুন, অনেক শেয়ার ছিল যেগুলো আগে ধরেন যে ১০০ টাকা দাম ছিল, এখন কিন্তু আমি ৮০ টাকা কিনতে পারছি। লুক্রেটিভ স্টকস যেগুলো আপনার ফান্ডামেন্টালস ভালো, ভালো ডিভিডেন্ড দেয়, তো সেগুলো কিন্তু এখন যদি আমরা কিনি, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করার সুযোগ আছে। তার মানে একটা ভালো বিনিয়োগের সময় যাচ্ছে এখন। আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে ৭০ টাকা লাফার্স আমরা ১০০ টাকার উপরে যেয়ে কিনলাম। আমরা এরকম অনেক ভালো ভালো শেয়ারে আমরা দেখলাম দাম 20% 30% বাড়ার পরে যেয়ে কিনলাম, সেখান থেকে ৫০০ পয়েন্ট একটা কারেকশন হলো। তো সেটা তো আসলে হতেই পারে। এখন হাই প্রাইসের শেয়ার কিনতে আসলে সাধারণ বিনিয়োগের মনে একটু বেশি পছন্দ করে। এই বিষয়ে আমরা আসবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ বিজনেস, সঙ্গে আছি রহমান রনম। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। PLFS ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুক্তাদির CFA এর সঙ্গে আবার ফিরছি আলোচনায়। জনাব মোহাম্মদ আব্দুল মুক্তাদির, আপনি বিরতির আগে সাম্প্রতিক পুঁজিবাজার নিয়ে অনেক কিছুই বলছিলাম। আমি একটু জানতে চাইবো যে আমরা জানি এখন ডিভিডেন্ডের মৌসুম, জুন ক্লোজিং কোম্পানিগুলো ডিভিডেন্ডের মৌসুম, সবচেয়ে বড় ডিভিডেন্ডের মৌসুম, ২০০-র অধিক কোম্পানির কিন্তু জুন ক্লোজিং আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিভিডেন্ডের ক্ষেত্রে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার প্রবণতা কিন্তু বেশ খানিকটাই বেশি। তারপরেও দেখতে পাচ্ছি যে আশানুরূপ প্রাইসিংটা হচ্ছে না। আমরা আজকে দেখলাম যে প্রায় ১৭০% ডিভিডেন্ড দিয়েছে হচ্ছে ইউনাইটেড পাওয়ার। তারপর আমরা দেখলাম যে বেশ খানিকটা ঋণাত্মক প্রাইসের ক্ষেত্রে। তো বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এখন দেখেন জিনিসটা কিন্তু আসলে ডিভিডেন্ডের ক্যাশ বেশি দেওয়ার কিছু কারণ আছে। কারণ আমাদের কমিশন যে কিন্তু বর্তমান কমিশন একটি সুন্দর নিয়ম করেছে, যে হচ্ছে কি আপনার স্টকের থেকে ক্যাশের পরিমাণটা আপনার বেশি হতে হবে। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আবার অতিরিক্ত একটা ট্যাক্সের মধ্যে কোম্পানিরা পড়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে কি, কোম্পানির কিন্তু আর্নিং এর মিনিমাম 30% ডিভিডেন্ড দিতে হবে, এরকমও কিন্তু একটা রুলস করা হয়েছে। তো যার ফলে কিন্তু দেখা যাচ্ছে, দেখেন এবারে কোম্পানিগুলো ডিভিডেন্ড গুলো দেখেন প্রায় সবাই কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। আগে যেটা আমরা দেখতাম যে বেশিরভাগ কোম্পানি স্টক ডিভিডেন্ড দিত অথবা মিশ্র ডিভিডেন্ড দিত। এখন কিন্তু বলা হচ্ছে যদি স্টক দাও তাহলে তোমাকে সেটা কোনো ধরনের এক্সপানশনে বা ওই জাতীয় কোনো কাজে ব্যবহার করতে হবে। এমনি এমনি যে আমি বিনিয়োগকারীকে ঠকাবো, মানে আমি ক্যাশ ডিভিডেন্ড দিব না, তো জিনিসটা কিন্তু সেখান থেকে কিন্তু কালচারটা থেকে কিছুটা বের হয়ে আসছে আর কি। তো আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে আরো অনেক
জিনিসটা ভালো হবে। যেমন দেখেন অনেক কোম্পানি কিন্তু এখন দেখেন ভালো কোম্পানি যেগুলো 30-40% 50% ডিভিডেন্ড কিন্তু দেখছে। এক্সট্রিম কেস ইউনাইটেড পাওয়ার বা রেনাটা, ওগুলো যদি আমরা না বলি, আগে কিন্তু আমার দেখা যেত যে 10% ক্যাশ দিলেই তখন আমার মনে করতাম যে না, অনেক টাকা ক্যাশ দিয়েছে। আর যখন একটা কোম্পানি ক্যাশ দিচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু আমরা যারা ইনভেস্টর, আমরা কিন্তু কিছু পাচ্ছি। স্টক ডিভিডেন্ড বেসিক্যালি ইজ দ্য স্টক স্প্লিট, এখানের সাথে কিন্তু আসলে আমরা কিছু পাচ্ছি না। আর এমন তো না যে স্টক ডিভিডেন্ড দিলে শেয়ার প্রাইস অ্যাডজাস্ট হচ্ছে না। ব্যাক ইন 2005-2006 যখন আপনার মার্কেট অনেক ইনএফিশিয়েন্ট ছিল, তখন আসলে স্টক পেলে লাভ হওয়া যেত। তখন মানুষ ইপিএস, পি আর নর্মাল বেসিক জিনিস যেগুলো, এগুলো বুঝতো না, যার ফলে মনে করতো ঠিক আছে, আগে আমার 10টা শেয়ার ছিল, 20% স্টক দিলে 12টা শেয়ার, একই দাম, তার মানে আমার স্টক ডিভিডেন্ড দিলে প্রফিট হচ্ছে অনেক বেশি। কিন্তু ওখানে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে কিন্তু স্টক দিলে, তাই না? হয়ে যাচ্ছে, মার্কেট এখন অনেক মাচ মোর এফিশিয়েন্ট। সো বেসিক্যালি তো ওই জন্য কিন্তু আসলে স্টক ডিভিডেন্ড দিয়ে আসলে কোনো লাভ নেই। আর ক্যাশের পরিমাণটা যে এখন দিচ্ছে, এটা কিন্তু আসলে মানে আমি বলবো যে এটা খুব একটা ভালো দিক। আর সেকেন্ড ওয়ান, যদি কোম্পানিটা সক্ষমতা বোঝা যায় ক্যাশ দিলে আসলে, তাই না? জি, আর যদি ইউনাইটেড পাওয়ারের কথা বলেন, বা যদি আপনি রেনাটার কথা বলেন, বা ম্যারিকোর কথা বলেন, যারা আসলে অনেক বেশি ডিভিডেন্ড দিচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের দেখা উচিত ডিভিডেন্ডের ইল্ড কত, নট নেসেসারিলি যে পার্সেন্টেজে কত দিল। ধরেন একটা 1000 টাকা কোম্পানির স্টক প্রাইস, সে যদি 20% ডিভিডেন্ড, 200% ডিভিডেন্ড দেয়, 200% 20 টাকা, ইল্ড কিন্তু 2%। 2% কিন্তু আপনার আসলে কিছুই না। বরং আপনি দেখেন অনেক কোম্পানি আছে যেহেতু 40 টাকার হয়তো কোম্পানির শেয়ার দাম, সে যদি আপনার 3 টাকা ডিভিডেন্ড দেয়, তার কিন্তু 7.5%। সে যদি 2 টাকা দেয়, সেটা ইল্ড কিন্তু 5%। তো আমাদের আসলে দেখা উচিত ডিভিডেন্ড ইল্ড কার কত হচ্ছে। আর ইল্ড যখন আমরা দেখবো, অবশ্যই স্টক ডিভিডেন্ডটা কিন্তু আমরা বাদ দিয়ে দেখতে হবে, শুধুমাত্র ক্যাশ দিয়ে দেখবো। এখন দেখেন ব্যাংকে কিন্তু এখন এফডিআর রেট যদি আমরা বলি, এখন তো বাংলাদেশ ব্যাংক যে নতুন নিয়ম করেছে, তাতে 5.6%, 5.7% ইনফ্লেশন রেটের সমান তারা দিচ্ছে। তো সেটা হিসাব করলে আপনি এখনো কিন্তু আমাদের মার্কেটে এরকম বেশ কিছু ভালো ফান্ডামেন্টাল শেয়ার পাবেন, যেগুলোর কিন্তু ডিভিডেন্ড ইল্ডই হচ্ছে আপনার এফডিআর রেটের থেকে বেশি। এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের বড় ধরনের একটা সুযোগ আছে। তো আমার মনে হয় যে বিনিয়োগকারীদের এই ব্যাপারগুলো কনসিডার করা উচিত, যে শুধুমাত্র শর্ট টার্ম ট্রেডিং এর দিকে না গিয়ে, যে আমি ইনভেস্টমেন্ট হিসাবে দেখলে এখানে কিন্তু অনেক ভালো লুক্রেটিভ জায়গা কিন্তু পাওয়ার সুযোগ রয়েছে। সেটাই আমরা প্রত্যাশা করব যে সাধারণ বিনিয়োগকারীরা ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার প্রবণতাকে ভালোভাবে দেখবে। এবং সেই সাথে একটু জানতে চাইবো যে নতুন কমিশন কিন্তু বাজারের সাথে অনেক কিছুই করছে, যে ক্যাশ ডিভিডেন্ডের কথা বললেন, আর অনেক কিছু করার চেষ্টা করছেন। তারা রোড শো করছেন, তারা দুবাই, আমেরিকা, তারপরে সুইজারল্যান্ডও দেখলাম যে রোড শো করলে সামনে লন্ডনে করতে যাচ্ছে। তো এই বিষয়গুলোকে কীভাবে দেখেন? সেই সাথে তারা কিন্তু নতুন ট্রেক লাইসেন্সও দিয়েছে 52টির মতো, শীঘ্রই তারা কাজ শুরু করবে। এই সব কিছু মিলে আসলে আপনার পর্যবেক্ষণটা কি? আচ্ছা, তো জিনিসটা কিন্তু এগুলো আমাদের মার্কেটটাকে অনেক বড় করবে, এটা কিন্তু সেগুলির উদ্যোগ নেওয়া হচ্ছে। যেমন দেখেন রোড শো যে বিদেশে করছে, বিদেশ থেকে কিন্তু আমাদের কিন্তু ডাইরেক্ট ইনভেস্টমেন্টও আসবে, এফডিআই যেটাকে আমরা বলি, আবার কিন্তু পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আসার সুযোগ আছে। বিশেষ করে বাংলাদেশি যারা এনআরবিস বিদেশে আছেন, তারা কিন্তু এখন অনেক সহজেই বাংলাদেশে অ্যাকাউন্ট করে স্টক ট্রেডিং করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, যে সুযোগগুলো কিন্তু আগে খুব কঠিন ছিল যে কাজগুলো করার জন্য। তো এটা কিন্তু আমাদের মানি সাপ্লাই নির্ভর করবে। আর সেকেন্ড ওয়ান, কমিশন যেটা খুব ভালো একটা কাজ করছে, তারা কিন্তু সাপ্লাই সাইডও দেখছে, যে ভালো ভালো কোম্পানিগুলোকে স্টক মার্কেটে নিয়ে আসা। তো যখন দেখেন ডিমান্ড সাইডেও আপনার ক্রিয়েট হবে, প্লাস সাপ্লাই সাইডেও ভালো ডিমান্ড থাকবে, মানে ভালো স্টকের আমরা সাপ্লাই পাবো, তখন কিন্তু মার্কেটটা অনেক বড় হওয়ার সুযোগ হবে। যদি হয় যে শুধু আমরা ডিমান্ড ক্রিয়েট করছি, তখন মার্কেট ওভারভ্যালুড হয়ে যাবে। আবার অন্যদিকে আমরা শুধু যদি সাপ্লাই দিতে থাকি, তখন দেখা যাচ্ছে স্টকের প্রাইস যেরকম হওয়া উচিত সেখান থেকে অনেক কিছু কমে যাবে। তো রোড শো গুলো কিন্তু আমি বলবো যে এটা আমাদের কমিশন খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। সেকেন্ড কথা, ব্রোকারেজ হাউসের কথা যদি বলি, আসলে দেখেন বাংলাদেশের মতো এত বেশি কমিশনে ট্রেড হয় পৃথিবীতে আসলে উন্নয়নশীল দেশ আসলে আছে কিনা জানা নেই। যেমন ইন্ডিয়াতে আপনি দেখেন যে ওদের কিন্তু নতুন একটা ব্রোকারেজ হাউস এসেছে, গত 10 বছর আগে শুরু হয়েছে, জিরোধা। ওরা কিন্তু জিরো কমিশনে ট্রেড করে, ওদের কিন্তু আপনি ট্রেডিং করতে গেলে কোনো কমিশন নেই। এখন আপনি যদি এক্সট্রা কোনো সার্ভিস নেন, তো সেটার জন্য কমিশন দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু ম্যাক্সিমাম হাউসে 40 পয়সা 50 পয়সা কমিশন, মানে টোটালি অ্যাবসার্ড। যে আপনি 1000 টাকা ট্রেড করবেন, তাতে 5 টাকা 4 টাকা যদি আপনি ব্রোকারেজ কমিশন দেন, ভাই আপনি লাভ করেন কত টাকা? তো এখন নতুন যখন হাউসগুলো আসছে, তখন কিন্তু মার্কেটে কম্পিটিশন অনেক বৃদ্ধি পাবে, আলটিমেটলি কিন্তু কমিশন রেটটা কিন্তু কমে যাবে। আসলে দেখেন যেখানে আমাদের 7 পয়সা হয়তো সব মিলে খরচ, বা 8 পয়সা খরচ, সেখানে কিন্তু 40 পয়সা 50 পয়সা কমিশন, দিস ইজ মানে টু মাচ। তো আমার মনে হয় যে প্লাস হচ্ছে গিয়ে এই জিনিসটা, কমিশনটা আমাদের মানে ট্রেড ভলিউম বাড়বে, যে কমিশনটা কমবে, দুটো মিলে দেখা যাবে। আমরা যদি আর্নিং চিন্তা করি বা রেভিনিউর কথা চিন্তা করি, এখানে হয়তো আসলে খুব বেশি হয়তো বা কিছু কমবে না, বা ইনফ্যাক্ট আমরা যদি মার্কেটটাকে বড় করতে পারি, বেশি ইনভেস্টর আসে, এখানে কিন্তু রেভিনিউ কিন্তু অনেক বাড়ার সুযোগ রয়েছে। কিন্তু একই সাথে মার্কেট কিন্তু এফিসিয়েন্সির দিকে চলে যাবে। তো আমার মনে হয় যে এটা খুব ভালো উদ্যোগ।
সেটা আমরা প্রত্যাশা করছি। আপনি বলছিলেন যে ব্রোকারেজ হাউসগুলো ট্রেডিং কমিশন কমানো উচিত এবং এটা কমলে কিন্তু আসলে আরও অনেকেই আগ্রহী হবে এখানে, আরও অনেক ছোট ছোট ফান্ড নিয়ে আসলে এখানে অনেকেই আসতে আগ্রহী হবে। তো আসলে একদমই শেষ পর্যায়ে ছোট করে 1 মিনিটে যদি আরও কিছু একটু বলতে চান বাজার উন্নয়নে কি করা উচিত? যে আমার মনে হয় দেখেন আমাদের আইপিও প্রসেস যে জিনিসটা আছে, যে আমরা কিন্তু দুই সাইডে কাজ করি, মার্চেন্ট ব্যাংকার ডিমান্ড সাইডে কাজ করি, সাপ্লাই সাইডে কাজ করি। আইপিও দেখেন দেখেন আইপিও যখন আসছে আমাদের নতুন নতুন যেগুলো, এই ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে দেখা যাচ্ছে যে আমাদের ফাইনালি যে অডিটেড স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে 6 মাসের বা 3 মাসের বা 9 মাসের। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আসলে নোটস সহ ফুল আসলে আমাদের ফুল বছরের অডিটেড স্টেটমেন্ট কিন্তু দরকার। সেক্ষেত্রে কমিশন যদি চিন্তা করেন যে আমরা ঠিক আছে 6 মাসের স্টেটমেন্টও তো আমরা ফুল দিচ্ছি, সেই সাথে লাস্ট ইয়ারের ফুল ইয়ারেরও আমরা স্টেটমেন্ট দিচ্ছি, সেটা আমাদের জন্য ভালো হয়। তো সেকেন্ড ইয়ার হচ্ছে কি আমাদের যে একটা গত 5 বছরে কম্পারেটিভ একটা পারফরমেন্স থাকে কোম্পানির ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্স শিট, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা পাই না, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের মানে অ্যানালাইসিস করার জন্য যে আসলে আমাদের এই কোম্পানিতে যাওয়া ঠিক হবে কিনা। তো সেই জন্য কিন্তু আমি মনে করি এই জায়গাটা যদি কমিশন বিবেচনা করেন যে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা গত 5 বছরের দেওয়াটা বাধ্যতামূলক করে দেওয়া হয় কোম্পানিগুলোর জন্য, সেটাও কিন্তু আমাদের জন্য আমি মনে করি যে পুঁজিবাজার এফিসিয়েন্সির দিকে আমাদের অ্যানালাইসিস করতে জিনিসটা আরো ভালো হবে। সেটা আমরা প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা করবো নিয়ন্ত্রক সংস্থা অবশ্যই বিষয়গুলো নিয়ে ভাববে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যে আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন PLFS ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুক্তাদির CFA। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2টা 35 মিনিট আবার ফিরে আসবো বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গে থাকুন।